আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন। তাহলে এনার্জি মানে তো আমরা জানলাম কি না, অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। এবারে তোমরা বলো যে কনজারভেশন মানে কি। এনার্জি মানে আমরা কি জানলাম? তো সংরক্ষণ। আচ্ছা, আর কেউ কিছু বলবে? যাকে বলি ধরে রাখা স্যার। আচ্ছা, হবে না। সঞ্চয় করে রাখা স্যার। সঞ্চয় করে রাখা। সঞ্চয় করা। হ্যাঁ, কি বলেছো? তাহলে কনজারভেশন, এনার্জি কনজারভেশন, এই কথাটার পুরোটার মানে কি দাঁড়ালো না? শক্তির সঞ্চয় করতে হবে। আচ্ছা, তার আগে আমরা জানবো, আচ্ছা তোমরা বলো, শক্তিকে কি আহ, তৈরি করা যায় কিংবা আহ, নষ্ট করা যায়? মানে না স্যার, শক্তি না, কিভাবে তৈরি শক্তিকে অ্যাক্টিভ এনার্জি থেকে আরেকটা এনার্জিতে সে কনভার্ট করা যায়। কনভার্ট করা যায়? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কনজারভেশন করি কখন? যখন আমাদের কমে যায়, তাই তো? মানে আমরা যে ওয়াটার কনজারভেশন করি তার কারণ কি? যে জলটা আমাদের কমে যাচ্ছে, ওয়াটার গ্রাউন্ডের মানে মাটির নিচের যে জলটা তার লেভেলটা কমে যাচ্ছে। তো কমে যাওয়ার জন্য আমরা কনজার্ভ করছি না। তো এনার্জি যেহেতু কমে না কিংবা বাড়ে না, তো আমরা কনজার্ভ করার হঠাৎ দরকার পড়লো কেন? বলো। কি মনে হয় তোমাদের, মনে কেন দরকার পড়লো? ভবিষ্যতে সে যদি কোনো দিন যদি কোনোদিন ধীরে কমে ধীরে যায়, যদি কোনোদিন কমে যায়। আচ্ছা। স্যার, ভবিষ্যতের জন্য জোগাড় করে রাখা, ভবিষ্যতে ব্যবহারের জন্য। না, তোমরা তো বলছো যে হ্যাঁ, না, শক্তি নাকি সংকটের জন্য। না না, তোমরা তো বলছো শক্তি তৈরিও হয় না আবার নষ্টও হয় না। তাহলে যদি কোনো জিনিস কমে না কিংবা বাড়ে না, তো তার তো সঞ্চয়, মানে তার তো উপায় নেই যে কোনো চাপ নেই, ও তো সারা জীবন একই থাকবে। কিন্তু স্যার কনভার্ট হয়ে যেতে পারে তো। একটা সমাধি একটা সঞ্চিত থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা তো করবোই, তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা নিচে আছে সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। মানে এনার্জি কোথা থেকে আসে, তার সোর্সটা কোথায়? কিছু তো আছে যেগুলো আর্টিফিশিয়াল রিসোর্স আছে যেখান থেকে তৈরি করা যায়। সেইগুলোও কিন্তু এই নেচারের যে রিসোর্স, মানে নেচারেরই আমরা স্যার কি শক্তিটা। বললেন? কথাটা আরেকবার বলুন স্যার, বুঝতে পারলাম না। কথাটা হচ্ছে নেচারেল রিসোর্সেস। রিসোর্স মানে যেখান থেকে পাওয়া যায়। প্রাকৃতিকভাবে এনার্জির রিসোর্স কোনটা, আমরা সেগুলো যদি জেনে যাই, আর আমরা যেই এনার্জিগুলো ইউজ করি, আমি যে বললাম এনার্জি কিন্তু কখনো একই থাকে, তোমরা বললে, আমি বললাম না, তোমরা বললে যে এনার্জি একই থাকে। মানে এনার্জির উৎসস্থলটা কোথায়? এই প্রকৃতি, প্রকৃতি থেকে এনার্জিটা তৈরি হয়েছে। ওই এনার্জিটাকে আমরা চেঞ্জ করে করে, টাইপ অফ চেঞ্জ করে করে আমরা আমাদের কাছে ইউজ করছি। তো ওর মেন সোর্স কোনটা? ওর মেন সোর্স হচ্ছে আমাদের এই নেচারাল রিসোর্স, যে প্রকৃতি থেকে পাওয়া গেছে। তো প্রকৃতি থেকে নেচারাল রিসোর্সে কী কী আছে সেটা আমরা জানি। দেখো, বলেছে এনি এলিমেন্ট অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট হুইচ ইজ এড ফর দ্য বেনিফিট অফ দ্য ম্যান কল্ড ন্যাচারাল রিসোর্সেস। বলছে এটা এলিমেন্ট হবে, বুঝলে তো? সি লেখা আছে না, এটা এলিমেন্ট হবে, এলিমেন্ট। বলছে যে কোনো এলিমেন্ট যেটা কিনা প্রকৃতিতে আছে, যেটা সেটা যদি মানুষের কাজে লাগে, সেইটা হবে নেচারাল রিসোর্স। সেগুলোকে বলা হবে নেচারাল রিসোর্স। যেমন কিছু এক্সাম্পলের স্বরূপ দেওয়া আছে, সয়েল, ওয়াটার ইত্যাদি। এগুলো হচ্ছে, এখানে প্রচুর টাইপিং মিস্টেক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এখানটায় বেশি দরকার নেই, যতটুকু দরকার আমি বলে দেবো। আমাদের সবচেয়ে এখানে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, এই যে নেচারের রিসোর্সের ক্লাসিফিকেশন, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, নেচারাল রিসোর্সের ক্লাসিফিকেশন বলেছে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে নন এক্সস্টিবল রিসোর্সেস, আর একটা হচ্ছে এক্সস্টিবল রিসোর্সেস। নন এক্সস্টিবল রিসোর্স কাকে বলে আর এক্সস্টিবল রিসোর্স কাকে বলে সেটা তো আমরা জানবো। তার আগে বলে দিই যে এক্সস্টিবল রিসোর্সকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। তাহলে আমরা আগে জেনে নিই যে নন এক্সস্টিবল রিসোর্স কাকে বলছে। না, these are available on the math in unlimited quantity. এটা
এখানেও অভাবপুর লেখা আছে। দেয়ার ইজ নো ডেঞ্জার অফ দেয়ার কামিং টু অ্যান এন্ড ইন দ্য নিয়ার ফিউচার। বলা হয়েছে যেই সকল এনার্জির রিসোর্সগুলো যে ভবিষ্যতে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে ভয় নেই যে এগুলো পরে শেষ হয়ে যেতে পারে, যে নো ডেঞ্জার, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনো ভয় নেই, এগুলো কখনো শেষ হবে না। তার মানে আমরা বলতে পারি নন এক্সস্টেবল রিসোর্স হচ্ছে আনলিমিটেড। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে নন এক্সস্টেবল। তোমরা কিন্তু এগুলো নিজেরা বলে নেবে, আমি যখন বলছি তাহলে তোমরা অবশ্যই এগুলো বুঝতে পারবে। নন এক্সস্টেবল, এক্সটেবল মানেটা কি বাংলাতে? এক্সস্টেবল বারেটা কেউ একটু গুগল করে না, আমার খেয়াল নেই। মানে যেটা এক্সস্ট হয় না, এক্সস্ট মানে ওই বাংলাটা আমার মনে পড়ছে না, একটু কেউ বলো তো চ্যাটে, আমি দেখি। হ্যাঁ, নন এক্সস্টেবল, এক্সস্টেবল স্পেলিংটা কেউ বললে একটু চ্যাটে বলো। অস্তিত্বহীন, এক্সস্টেবল। স্যার বুঝতে পারলাম না, আচ্ছা বলছি। স্যার অফুরন্ত, স্যার অফুরন্ত। অফুরন্ত মানে যেটা ফুরিয়ে যায় না। নন যেটা ফুরিয়ে যায় না। কম করে শুনে নাও। হ্যাঁ হ্যাঁ, যেই সকল রিসোর্স মানে কখনো শেষ হবে না। আমি এক্সাম্পল দিয়ে বলি, এই দেখো নন এক্সিস্টেবল রিসোর্সের এই হচ্ছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, রেন, টিডাল এনার্জি, আর হচ্ছে ওয়াটার এনার্জি। সূর্যের যে তাপ, সূর্যের তাপ কি কোনোদিনও শেষ হবে? যে সোলার এনার্জি যদি আমরা কনজার্ভ করি, সেই সোলার এনার্জি কি কোনোদিনও শেষ হয়ে যাবে? এটার কি আমাদের ভয় থাকবে যে এই জিনিসটাকে আমাদেরকে এটা নষ্ট হয়ে যেতে পারে বা কিছুদিন পরে শেষ হয়ে যেতে পারে? এই ভয়টা কি আমাদের থাকতে পারে? কখনোই না থাকবে স্যার, না। কেননা এটা হচ্ছে আনলিমিটেড আছে। তারপর হচ্ছে উইন্ড, বাতাস সবসময় দিবে, এইটার কোনো অফুরন্ত ভান্ডার আছে। বৃষ্টি তো হবেই। আর হচ্ছে টিডাল এনার্জি মানে হচ্ছে যেটা জোয়ার ভাটায় যে এনার্জিটা তৈরি হয় সেটাকে বলে টোটাল এনার্জি, টিডাল এনার্জি। আর হচ্ছে ওয়াটার, জলের এনার্জি। তো এই জিনিসগুলো হচ্ছে নন এক্সিস্টেবল, এগুলো কখনো শেষ হবে না, এগুলো থাকবে। ওয়াটার কখনো শেষ হলেও হতে পারে যে আইসের যদি চলে আসে সব ওয়াটার আইস হয়ে যাবে, কিন্তু যে ওয়াটারের মেন যে কম্পোনেন্ট সেগুলো তো সবসময়ই থাকবে। তো এইগুলো হচ্ছে নন এক্সিস্টেবল, যেগুলো আনলিমিটেড, যেগুলো হচ্ছে দেয়ার ইজ নো ডেঞ্জার। এই কথাটা এখান থেকে শুধু মনে রাখার মতন আছে, দেয়ার ইজ নো ডেঞ্জার ইন দ্য কামিং ইন অ্যান এন্ড ইন দ্য নিয়ার ফিউচার, যে ভবিষ্যতে যেগুলো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, সেগুলোকে বলে নন এক্সস্টেবল রিসোর্সেস। পঙ্কজ এবারে বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা বলবো এক্সস্টেবল। তাহলে আমরা বুঝে গেলাম যেগুলো শেষ হওয়ার সম্ভাবনা নেই সেগুলোকে যদি নন এক্সস্টেবল বলে, যেগুলো শেষ হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে কি বলবে? এক্সস্টেবল। ভেরি গুড। তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? না সেগুলোকে এক্সস্টেবল বলবে না। মানে এই জিনিসগুলো যেগুলো শেষ হয়ে যাবে সেগুলোকে এক্সস্টেবল বলবে না, বলছে দিস আর দ্য অ্যাভেলেবেল অন দ্য ইন টাইম কোয়ান্টিটি। তার মানে হচ্ছে যে এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো শেষ হতে পারে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এগুলো যে থাকবে তার কিন্তু কোনো মানে নেই। অ্যাকচুয়ালি দেখো এখানে যে উদাহরণগুলো আছে, যেমন এটা দু ধরনের হয়, একটা হচ্ছে রিনিউয়েবল মানে যেটাকে নতুন করে রিনিউয়েবল করা যেতে পারে, আর একটা হচ্ছে নন রিনিউয়েবল মানে এই কথাটার মানে হচ্ছে রি প্লাস নিউ প্লাস অ্যাভেল। মানে যেই জিনিসটা তোমার কাছে শেষ হয়ে গেলে আবার নতুন করে আনা যেতে পারে সেটাকে বলে রিনিউয়েবল, আর যেটাকে আনা যেতে পারে না সেগুলোকে বলে নন রিনিউয়েবল। যেমন দেখো ওয়াটার আছে, হ্যাঁ যেটাকে নবীকরণ, যেটাকে বলছে ওয়াটার, আর্থ, ফার্টিলিটি, নেচার, ওয়াইল্ড লাইফ, অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান এগুলো কি? এগুলো হচ্ছে কিন্তু ওয়ান টাইপ অফ রিসোর্স, যেগুলো কখনো শেষ হতে পারে না, কিন্তু ভবিষ্যতে শেষ হলেও হতে পারে। ধরে নাও যে এমন কিছু কসমোসিক এফেক্ট মানে মহাকাশীয় যদি কিছু ঘটনা ঘটে যায় যার ফলে পৃথিবী কিন্তু থাকবে, কিন্তু সব মানুষ, আজকে হঠাৎ করে হয়তো পৃথিবী স্থির হয়ে গেল, তো সব মানুষ অটোমেটিক মানে পুরো আমাদের যে পৃথিবীটা আছে এটাই নষ্ট হয়ে যাবে, সব মানুষ মারা যাবে।
কিংবা কোনো হঠাৎ করে দেখা গেলো পৃথিবীতে যত পশু পাখি ছিল সব মারা গেছে, অ্যানিমেল পশুগুলো সব মারা গেছে, তার মানে এই নয় যে এগুলো ভবিষ্যতে আসবে না, আসতেও পারে। মানে এগুলোকে আমরা ঘুরিয়ে আনতে পারি। আমি যে বললাম হঠাৎ করে যদি আমাদের পৃথিবীতে আইস এজ চলে আসে, মানে বরফ যুগ, তাহলে কি হবে, যত জল আছে সব কিন্তু আইস হয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে ওই আইসটা আবার কখনো ওয়াটারে কনভার্ট হবে না। হতেই পারে আজকে হঠাৎ করে পৃথিবীতে, মানে আমরা বলতে পারি যে কোনোদিনও যে আমাদের পৃথিবীতে যে জঙ্গল আছে সে কখনো শেষ হবে না, বন আছে যেগুলো শেষ হবে না, ওয়াইল্ড লাইফ যেটা আছে সেটা কখনো শেষ হবে না। কিন্তু হঠাৎ করে একটা বিশাল ইয়ে দেখা গেল, মহামারী, মানে মহামারী নয় সরি, ওগুলোকে কী বলে, দাবানলগুলো সব পুড়ে গেল। তার মানে এই নয় যে ওটা ঘুরে আসবে না, ঘুরে আসতে পারে। যেইগুলো শেষ হয়ে গেলে ঘুরে আসার সম্ভাবনা থাকবে সেইগুলোকে বলবে রিনিউয়েবল রিসোর্স। আবার তুমি একটা জিনিস দেখো, আমাদের যে কয়লার ভান্ডার আছে, কিংবা কোথাও বক্সাইটের মাইন আছে, কোথাও অ্যালুমিনিয়ামের মাইন আছে, ওগুলো কি মাটির নিচে চাপা পড়ে আছে, ইউজ করতে করতে এক সময় ওগুলো শেষ হয়ে যাবে। আবার ওগুলো হবে কিন্তু সে অনেক পরে, যে রিসেন্টে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে সেই যেইগুলো শেষ হয়ে গেলে আমি আর ঘুরিয়ে আনতে পারবো না, সেইগুলোকে বলবে নন রিনিউয়েবল টাইপ রিসোর্স। তাহলে এক্সস্টেবল রিসোর্স কি বলেছে, দিস আর অ্যাভেলেবেল অন আর্থ ইন টাইম কোয়ান্টিটি, যে কিছু সময়ের জন্য আছে, আবার কিছু সময়ের জন্য চলে যেতে পারে, আবার কিছু সময়ের জন্য পরে আসতেও পারে। দেয়ার ইজ নো ডেঞ্জার অফ দেয়ার কামিং টু অ্যান এন্ড ইন দ্য ফিউচার। এরও কিন্তু ভবিষ্যতে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, আর যদি শেষ হয়েও যায় তাহলে আবার ঘুরে চলে আসে। এই যে নন এক্সিস্টেবল আর এক্সিস্টেবলের মধ্যে, এই এক্সস্টেবলের মধ্যে পার্থক্যটা বুঝে নাও। এইখানে তোমার যদি এখানে কোনো সম্ভাবনাই নেই শেষ হওয়ার, মানে নো ডেঞ্জার, নো ডেঞ্জার, এটা কখনোই শেষ হওয়ার ভয় নেই। আর এটার ক্ষেত্রে কি হবে, যে এন্ড হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, কিন্তু আবার ঘুরে চলে আসবে, আবার রিনিউ হয়ে যাবে। বুঝতে পারছো না? এটার ক্ষেত্রেও কোনো চাপ নেই যে শেষ হয়ে যাওয়ার, এটার ক্ষেত্রেও কোনো চাপ নেই যে শেষ হয়ে যাওয়ার, কিন্তু এক্সস্টেবলের ক্ষেত্রে শেষ হয়ে যেতে পারে কিন্তু আবার ঘুরে চলে আসবে, কিন্তু এটার ক্ষেত্রে শেষও হবে না আর ঘুরে আসার তো প্রশ্নই আসছে না। নন এক্সস্টেবল আর এক্সস্টেবলের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ স্যার, এখানে কোশ্চেন কিরকম আসবে? কোশ্চেন আসবে যে কোনো একটা তোমাকে রিসোর্স দিয়ে দেবে, দিয়ে বলবে এই রিসোর্সটা কি ধরনের রিসোর্স, রিনিউয়েবল রিসোর্স না নন রিনিউয়েবল। যেমন দিয়ে দিল যে অ্যানিমেলস কিংবা মিনারেল, তোমাকে বলে দিল মিনারেল হচ্ছে রিনিউয়েবল রিসোর্স না নন রিনিউয়েবল। আবার বলে দিল সোলার এনার্জি, এটা এক্সস্টেবল রিসোর্স না নন এক্সস্টেবল রিসোর্স। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এনার্জিটা কোথা থেকে তৈরি হচ্ছে আগে আমরা জেনে নিলাম। এবারে আমাদের কিন্তু তোমরা কনজার্ভ করতে হবে। আমরা কেন কনজার্ভ করবো না, এবারে আমি আবার প্রথম দিয়ে চলে যাই। আমরা কেন, তোমরা বললে না এনার্জি তো স্যার ফিক্সড আছে যে শুধু এক টাইপ থেকে আরেকটা টাইপে চলে। সাপোজ ধরো আমাদেরকে যদি আলো জ্বালাতে হয়, আমরা কী করি না, প্রথমে ইলেকট্রিক তার দরকার, আর ইলেকট্রিকটা কী করে না, একটা বাল্ব জ্বালায়, ওই বাল্বটা কী হয় না, তাপ জেনারেট করে, হিট জেনারেট করে। দেখবে যেগুলো 100 ওয়াটের বাল্ব হয় ওগুলো কিন্তু তেতে যায় প্রচুর, কিংবা তুমি যে কোনো আলো খুলতে গেলে দেখবে ওটা গরম হয়ে যায়। কী হয় না, ইলেকট্রিক্যাল এনার্জিটা হিট এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়। আবার যখন আমরা জেনারেটর চালাই, জেনারেটর থেকে কারেন্ট উৎপন্ন হয়, সেই জেনারেটর থেকে মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়। আমরা এনার্জি ট্রান্সফরমেশন করবো যে কোন এনার্জি থেকে কীভাবে ট্রান্সফার হয়ে যায়। তো এনার্জি সবসময় একটা টাইপ থেকে একটা টাইপে ট্রান্সফার হয়ে যায়, কিন্তু সাপোজ ধরো আমাকে বাল্ব চালাতে গেলে তো আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি দরকার। তো আমি যদি বলি না আমি ওটাকে তাড়াতাড়ি অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, সেটা হবে না। তো আমার যেই টাইপে আছে ওইটাকে আমাকে কনভার্ট করতে হবে। আমার যদি ইলেকট্রিক্যাল এনার্জিটা লস হয়ে যায়, যতটা আমার জেনারেট হচ্ছে, তাহলে তো আমি আউটপুট পাবো না। আমার মেন দরকার কি, আউটপুট। আমি এমন পরিমাণের কারেন্ট তৈরি করবো যেই কারেন্টটা দিয়ে ফ্যানটা ফুল স্পিডে করবে, কিন্তু রাস্তায় এমন কিছু লস হয়ে গেল যার কারণে এনার্জিটা ওখানে লস হয়ে গেল, ফ্যানটা ফুল স্পিডে ঘুরলো না, আমার লস হয়ে যাচ্ছে। আমাকে ওই লসটা করা চলবে না। আমাকে কী করতে হবে না, আমি যেই পরিমাণের এনার্জিটা দিচ্ছি তার অপটিমাম ইউজ করতে হবে। সাপোজ ধরো তুমি কি করলে না, তুমি একটা তোমার ঘরে একটা
বাক্স আছে কিংবা তোমাকে তোমার ঘরে বললো টিভিটা তোমার এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে যাবে, তুমি কি করলে না টেবিলটা অর্ধেক মানে পুরোটা তুলে ফেললে, তুলে ফেলার পরে অর্ধেক রাস্তায় এনে দেখলে তুমি আর নিয়ে যেতে পারছো না। তার মানে কি, কিংবা তোমার ইচ্ছে করলো না, মানে তোমার এনার্জিটা লস হয়ে গেল। তো তোমাকে ওই এনার্জিটা কনজার্ভ করতে হবে, যে এনার্জিটা লস হয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে, সেই এনার্জিটাকে তোমাকে কনজার্ভ করতে হবে, দিয়ে ওই এনার্জিটার অপটিমাম ইউজ করতে হবে। এই কথাটা ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য অপটিমাম ইউজ অফ এনার্জি রিসোর্সেস ইজ কল্ড এনার্জি কনজারভেশন। যখন আমরা একটা এনার্জির অপটিমাম ম্যাক্সিমাম লেভেলের ইউজ করে নিতে পারবো, তখনই সেটাকে আমরা জানবো এনার্জি কনজার্ভ করতে পারছি। ঠিক আছে? In our requirement are more than the energy resource, then resource should be used in such a way that the given work is completed using pure energy resource. আমাদের কাজটাকে সম্ভবত যে রিসোর্স আছে আমাদেরকে ওই রিসোর্স থেকে ম্যাক্সিমাম এনার্জিটা জেনারেট করতে হবে, আর ওই জেনারেট করে ওইটার ইউজ করতে হবে। শুধুমাত্র আমরা কয়লাটাকে পুড়িয়ে তাপ উৎপন্ন করলাম, আর ওই তাপটাকে যদি না পুরোপুরি আমি ইলেকট্রিক জেনারেশনে কাজে লাগাতে পারি, তাহলে আমার লস। আমি যতটা পরিমাণের কয়লা পুড়াবো ততটা পরিমাণের যদি আমি কারেন্ট পেয়ে যাই, তাহলে ওটা আমার অপটিমাম ইউজ হয়ে যাবে, কিন্তু ওটা তো হয় না। তো যতটা পরিমাণ তো সম্ভব সেটা আমাদেরকে করতে হবে। আমাদের মানে সায়েন্টিস্টরা যে কোনো জিনিসে এনার্জি রিলেটেড যারা কাজ করেন তাদের লক্ষ্য এটাই থাকে যে আমরা কীভাবে অপটিমাম ইউজ করবো ওই এনার্জিটা, তাহলে আমাদের এনার্জিটা আমাদের কাছে আরও বেশি ওই রকমভাবে ওই টাইপের সঞ্চয় থাকবে। বোঝা গেল তো? স্যার এখানে কিরকম কোশ্চেন আসতে পারে? এখানে কোশ্চেন দাঁড়ো, এই তো পড়ালাম কি, শুধুমাত্র তো একটা ডেফিনেশন পড়ালাম। তোমাকে এই জায়গাটা আসতে পারে, এই ওয়ার্ডটাকে, এখানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে হয়তো একটা হাইফেন দিয়ে দিল, এই ওয়ার্ডটা না দিয়ে চারটা অপশন দিয়ে দিল, যেখানে এই অপটিমাম কথাটা হচ্ছে 1 নম্বর অপশনে লেখা থাকবে, যে কোনো একটা অপশনে দেওয়া থাকবে যে দ্য ড্যাশ ইউজ অফ এনার্জি ইজ কল্ড এনার্জি কনজারভেশন, বা দ্য অপটিমাম ইউজ অফ এনার্জি ইজ কল্ড, দিয়ে একটা হাইফেন দিয়ে দিবে, বলবে এনার্জি কনজারভেশন, এনার্জি এফিসিয়েন্সি না এনার্জি এফিসিয়েন্সি, নান অফ এভার। কোশ্চেন প্রত্যেকটা লাইন থেকেই আসতে পারে, আমি যেটুকু কীরকম কোশ্চেন আসতে পারে তার জন্য আমরা আলাদা ক্লাস নেব, কোনো অসুবিধা নেই। এমসিকিউ আমাদের পরের কোর্সে নিয়ে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। এই যে আমি বললাম কোনো একটা ইনপুট থেকে কোনো একটা আউটপুট পাবো, যখন আমরা একটা ইনপুট দেবো আর সেইখান থেকে একটা ম্যাক্সিমাম আউটপুট পাবো, সেইটাকেই আমি বলছি এনার্জি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ইনপুট বাই আউটপুট। এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট, মানে তুমি কতটা আউটপুট পেয়েছো বাই। স্যার আরেকবার বলুন, শুনতে পেলাম না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এফিসিয়েন্সি কথার অর্থ হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটা শুধু এনার্জির ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে তোমরা মনে রাখবে এই যে এফিসিয়েন্সি দেওয়া আছে না, এফিসিয়েন্সি সমান আউটপুট বাই ইনপুট, আর এফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজে হয়। হ্যাঁ, ওই জন্য এটাকে ইনটু 100 দিয়ে করা হয়। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এফিসিয়েন্সি সমান আউটপুট বাই ইনটু 100। ঠিক আছে, সাপোজ ধরে নাও তোমাকে একটা কাজ করতে দিলাম, তোমাকে বললাম যাও তুমি 100টা বলকে তুমি একটা কোথাও ওয়ার্কশপ, তোমার বাড়ি থেকে 100টা বলকে কলেজ নিয়ে আসো প্রতিদিন, তোমাকে 1 বছরের জন্য কাজ দিয়ে দেবে। তুমি কি করলে না 1 বছরের মধ্যে কতগুলো বল্ব নিয়ে আসতে পারলে না 90টা। তোমাকে ইনপুট কত দিয়েছিলাম, জাস্ট উদাহরণের জন্য বলছি। হ্যাঁ, ইনপুট দিয়েছিলাম 100টা, আর তাহলে তুমি কত পার্সেন্ট, তোমার এফিসিয়েন্সি কত না 90 ইন্টু 100 ইন্টু 100, 100 কেটে যাবে, মানে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 90%। তুমি কোনো একটা পরীক্ষা দিয়েছো, পরীক্ষাটা 100 নাম্বারের, 200 নাম্বারের পরীক্ষা দিয়েছো,
তুমি পেয়েছো 140, কত তোমার এফিসিয়েন্সি কত? 102 এর 200, 2 7 40, মানে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 70%। হ্যাঁ বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, আমি দেখছি। তাহলে এফিসিয়েন্সি, বলছিলাম এফিসিয়েন্সি মানে বাংলাতে দক্ষতা বোঝাতে তো হ্যাঁ স্যার। দক্ষতা বোঝায়, দক্ষতা বোঝায় যে তোমার এফিসিয়েন্সি বা তোমার দক্ষতা কত, 70%। ঠিক আছে, এইভাবে তুমি তোমার এফিসিয়েন্সিটা মেজার করতে পারো। আর বলে দিই, এফিসিয়েন্সি কখনো 100%-এর বেশি হবে না। অ্যাকচুয়ালি কোনো জিনিসের এফিসিয়েন্সি 100%ও হয় না, মানে সেটা ধরে নেওয়া হয় আর কি। সবসময় এফিসিয়েন্সি 100%-এর কম হবে। আর 100%-এর বেশি যদি কোথাও এফিসিয়েন্সি পেয়ে যাও, সেটা ভুল, চোখ বন্ধ করে দেখিয়ে দেবে। আর এনার্জি এফিসিয়েন্সির একইভাবে, ইনক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্পেসিফিক আউটপুট। আমি যেই এনার্জিটা দিচ্ছি, ইনপুট করছি প্রোডাকশনের ক্ষেত্রে, তার কতটা আউটপুট পাচ্ছি। ধরে নাও তুমি কোনো একটা সাবস্টেশন থেকে কেউ কারেন্টটা, মানে কারেন্টটা, যে কারেন্টটা বের করছে, সেই কারেন্টটা থেকে কতগুলো বাড়িতে আলো পাচ্ছে বা আউটপুট পাচ্ছে, সেইটা ওই আউটপুট বাই ইনপুট সমান ওর এফিসিয়েন্সি দেখা হবে। স্যার এটা মানে কি একের থেকে বেশি হবে না রেশিওটা? কখনোই হবে না, কখনোই হবে না। এই যে রেশিওটা, যেটা আউটপুট বাই ইনপুট, এই রেশিওটা সবসময় কিন্তু, মানে এই পার্সেন্টেজটা 100 কমই হবে। পার্সেন্টেজের কথা বলছি আমি, ডাইরেক্ট পার্সেন্টেজের কথা বলছি। আর আর এই যে রেশিওটা, এই রেশিওটাও কখনো একের থেকে বেশি হবে না। আউটপুট বাই ইনপুট অলওয়েজ লেস দেন 1। আউটপুট বাই ইনপুট অলওয়েজ লেস দেন 1। হ্যাঁ বলো। স্যার বলছি, মনে করুন স্যার কেউ 100-তে 100 পেলো, তাহলে স্যার কি করে হবে? তখন তার এফিসিয়েন্সি 1 বা 100%। আমি বলছি 100, মানে অ্যাকচুয়ালি ওটা তো মার্কসের হ্যাঁ ক্ষেত্রে। স্যার, তখন তো তাহলে 100%। হ্যাঁ 100% হচ্ছে, কিন্তু হ্যাঁ ওইটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে। কোনো এনার্জি রিলেটেড কোনো টার্মের ক্ষেত্রে কখনো তার এফিসিয়েন্সি 100% হয় না। যদি হয়েও থাকে, মানে অ্যাকচুয়ালি সবাই কাজ করছে 100% করানোর জন্যই, মানে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একের থেকে কম, কখনোই বেশি হবে না, এটুকু মনে রাখবেন। এক হলেও হতে পারে, কিন্তু একের থেকে বেশি কখনো হবে না। এটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। এবারে আমরা চলে আসি অপরচুনিটি ইন এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশনের অপরচুনিটি কী কী আছে, সেগুলো এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে মাইনর এনার্জি কনজারভেশন। তার মানে কি বলেছে দেখো, দিস সিস্টেম আর সিম্পল অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট। এটা সহজেই ইমপ্লিমেন্ট করা যায়, যে এই ধরনের এনার্জি কনজারভেশনকে। দে অলসো রিকোয়ার লেস কস্ট, খুব কম খরচে, কম ইনভেস্টমেন্টে এই এনার্জিকে কনজার্ভ করা হয়। দে আর রিলেটেড টু প্রিভেনশন অফ লিকেজ পয়েন্ট অ্যান্ড নট পারফর্মিং ওয়ার্ক উইথ দেয়ার লিসেনার্স অ্যান্ড ল্যাপসেস। সাপোজ ধরে নাও যে কোথাও একটা কি বলে, ওই যে তোমরা সেই দেখেছো, কি বলতো, যেগুলোতে গাড়িকে পরিষ্কার করে এখন একটা স্প্রে হয়ে গেছে, যে জলের কিংবা স্প্রে হয়ে গেছে, বাতাসে স্প্রে হয়েছে, দেখেছো? আচ্ছা, দেখেছি। হ্যাঁ, ওতে কি হচ্ছে না, অ্যাকচুয়ালি ওর কাছে যে সিলিন্ডারটা থাকে, ওখানে যে এয়ারটা থাকে, ওই এয়ারটাকে কম্প্রেস করে বের করছে। তো ওই এনার্জিটাকে, ওইখানে যে প্রেশারটা আছে, ওই প্রেশারটাকে এনার্জিতে, মানে ফোর্সের মাধ্যমে বের করে দিচ্ছে। তো সাপোজ ধর ওই পাইপটা যদি একটা লিক থাকে, যেটা দিয়ে ওই গ্যাসটা লিক হয়ে যাচ্ছে, তখন কি আমি ওই সেম আউটপুট পাবো? কিংবা তোমরা সবাই না স্যার, দেখেছো পাবেন না। যে তোমরা যদি চেক করে দেখো যে পাওয়ার স্টেশন থেকে যতটা পরিমাণের মানে পাওয়ার ছাড়া হয়, আমাদের বাড়িতে কি ততটা পরিমাণের এসে পৌঁছয়? না স্যার, পৌঁছয় না। আবার তোমরা দেখবে এখন সে কমে যাবে। সব কারেন্টের তারকে এখন নতুন করে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে ওই তারের মধ্যে দিয়ে প্রচুর নাকি কারেন্ট লস হচ্ছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে ওই লসটাকে কমানো, যাতে আমরা কনজার্ভ করতে পারি। তো যেই সকল কেসের ক্ষেত্রে আমরা কম খরচে এনার্জিটাকে কনজার্ভ করতে পারবো, সেইটাকে বলা হবে মাইনর এনার্জি কনজারভেশন। যেইটার খরচ একটু
বেশি লাগবে আর করতে সময় লাগবে সেটাকে বলা হবে মিডিয়াম এনার্জি কনজারভেশন। আর যেইটাতে হচ্ছে কমপ্লেক্স, প্রচুর কাজটা করতেও কঠিন আর অনেক টাকাও লাগবে, যেটা বেশ কস্টলি, সেগুলোকে বলা হবে মেজর। একটা এক্সাম্পল দেওয়া আছে মেজরের, যেমন ধরো রিপ্লেসিং এ কনভেনশনাল লাইট বাল্ব উইথ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। সিএফএল এর ফুল ফর্ম হচ্ছে, কিন্তু তোমরা অনেকেই সিএফএল বাড়িতে লাগিয়ে রেখেছো। সিএফএল এর ফুল ফর্মটা আজকে জেনে নাও, যারা জানো ভালো কথা, যারা জানো না তারা কিন্তু আজকে জেনে নাও। তোমরা এবারে সবাইকে বলতে পারবে সিএফএল এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এটা হচ্ছে সিএফএল এর ফুল ফর্ম। স্যার হ্যাঁ বলো। আরেকবার বলুন। কম্প্যাক্টে দেখো লেখা আছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, সিএফএল, যেটা কিনা একটা বাল্বের থেকে 1/4 এনার্জিতে কাজ করে আর আউটপুট সেম দেয়। তাহলে আমরা যদি সব বাড়িতে, যত ইন্ডিয়াতে যত বাড়ি আছে তার জন্য অনেক যোজনা টোজনা আনা হয়েছে, যদি সিএফএল বাল্বগুলো ইউজ করি তাহলে আমাদের এনার্জি অনেক কনজার্ভ হবে। কিন্তু সেটা অনেক কমপ্লেক্স প্রক্রিয়া, গোটা ইন্ডিয়ার এত ঘরে যদি এই বাল্ব লাগাতে হয়। তো এগুলো হচ্ছে মেজর এনার্জি কনজারভেশন, যেগুলো স্যার স্যার হ্যাঁ বলো। সিএফএল এর থেকে তো স্যার এলইডি তে আরো বেশি কম করবে, বাবা, এখানে মানে example এনার্জিটা। দেওয়া আছে যেটা বললাম, এনার্জি কনজারভেশন অনেক, তুমি তুমি আলো বন্ধ করে রাখবে আরো বেশি বাজে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এগুলো এক একটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলেছি। আর মাইনরের ক্ষেত্রে যেগুলো সহজেই হবে, যে তুমি সহজেই যেগুলো বাঁচাতে পারবে, সেগুলো হচ্ছে মাইনর। যেগুলো একটু কমপ্লেক্স, লং টাইম ইমপ্লিমেন্ট করতে লাগে, ইনভেস্টমেন্ট করতে হয়, সেগুলো মিডিয়াম। আর যেগুলোতে অনেক ইনভেস্টমেন্ট লাগে আর কমপ্লেক্স, বেশি মোর কমপ্লেক্স অ্যাজ কম্পেয়ার টু মিডিয়াম, সেগুলো হচ্ছে মেজর। তিনভাবে আমরা করতে পারি। একটা কথা মনে রাখবে, যেগুলো সহজে হয়ে যাবে আর ইনভেস্টমেন্ট কম, সেগুলো মাইনর এনার্জি কনজারভেশন। যেগুলো একটু কমপ্লেক্স আর ইমপ্লিমেন্টেশনের জন্য খরচ বেশি। হ্যাঁ বলো বলো। স্যার মিডিয়ামের এক্সাম্পল কি হবে? মিডিয়ামের এক্সাম্পল তোমরা একটা ভাবো দেখি কি হতে পারে। আমিও ভাবছি ভেরি কমপ্লেক্স অ্যান্ড এ লঙ্গার টাইম ইনভেস্টমেন্ট, মানে যেগুলো একটু মিডিয়াম টাইপের ইনভেস্টমেন্ট করলে আমাদের টাইম মানে এনার্জিটা সঞ্চয় হয়ে যাবে। মানে যেটাকে মিডিয়াম ভাবে রাখতে হবে। মিডিয়াম ভাবে নয়, মিডিয়াম ভাবে নয়, মানে যেটাতে মিডিয়াম টাইপের একটা খরচ করলে আমাদের এনার্জিটা বাঁচবে। এইখানের ক্ষেত্রে দেখো ইনভেস্টমেন্ট মানে টাকার খরচ কিন্তু একদম নেই, ইনভেস্টমেন্টটা। স্যার হ্যাঁ স্যার বলছি মাইনরটাকে যদি স্যার বাল্ব লাগাই আর মিডিয়ামটাকে যদি সিএফএল ধরি আর যদি মেজরটাকে এলইডি ধরি, তাহলে তো একটা ভালো উদাহরণ হবে। একদম হতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা আরো উদাহরণ ভাববে দিয়ে আমাকে বলবে, একটা দিয়েই তিনটাকে বোঝানো যাবে, এরকম উদাহরণ অনেক আছে। তো এটা হচ্ছে তিন ধরনের টাইপ, যেগুলোর মাধ্যমে আমরা এনার্জি মানে যেখানে আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেয় যে এই ধরনের কনজারভেশন হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা যেগুলো জানলাম, সবার হচ্ছে এনার্জির রিসোর্স কোথায়, ন্যাচারাল রিসোর্স কী কী হয় আর তার দু ধরনের টাইপ কি। এক্সস্টেবল, আমি একবার পুরোটা রিভাইজ করে দিচ্ছি। ন্যাচারাল রিসোর্স দু ধরনের হয়, এক্সস্টেবল আর নন এক্সস্টেবল। আবার এক্সস্টেবল দু ধরনের হয়, রিনিউয়েবল আর নন রিনিউয়েবল। সেগুলো কী কী আমরা সেগুলো জেনেছি। তারপরে আমরা পড়েছি এনার্জি কনজারভেশন কাকে বলে, নর্মাল এফিসিয়েন্সি কাকে বলে, এনার্জি এফিসিয়েন্সি কাকে বলে, আর তার সাথে সাথে এনার্জি কনজারভেশনের কী কী অপরচুনিটি আছে, এগুলো আমরা আজকের ক্লাসে জানতে পারলাম। ঠিক আছে স্যার হ্যাঁ বলো। বলছিলাম এটা এনার্জি কনজারভেশনটা কি স্যার সেফটির পরের চ্যাপ্টার? না না, অকুপেশনাল সেফটির মধ্যেই তোমাদের একটা টপিক ছিল যে এনার্জি কনজারভেশন, যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের মধ্যে একটা টপিক ছিল এনার্জি কনজারভেশন, যেটা কালকের ক্লাসে ছিল। কিন্তু প্রতিদিন আমরা সেফটি পড়ে আসছি বলে আজকে আমি এটাকে ট্রান্সফার করলাম, যে একটু অন্য ধরনের একটা জিনিস শিখতে পারবে। কালকে এনার্জি মানে ইলেকট্রিক্যাল সেফটির যে পার্টটা বাকি আছে, আর ওই ফায়ার এক্সটিংগুইশারের একটা ছোটো পার্ট বাকি আছে, ফার্স্ট এডের একটা তিনটা ছোটো ছোটো পার্ট বাকি আছে। সেই তিনটা ছোটো ছোটো পার্ট কালকে আমরা ক্লাসে ডিসকাস করব। ওকে।